আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জামাত ইসলামের। জামাত ইসলাম সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামের সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এরপর জানিয়ে দিব ওষুধের দাম বৃদ্ধি নিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের বিবৃতি। এবারে জানিয়ে দিব শেখ হাসিনার মন্তব্য এবং ডক্টর ইউনুস প্রসঙ্গে যা বলছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি মন্তব্যের বিষয় এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সরকারের মামলার প্রসঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার এ বিষয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিকে বেনজির এবং আজিজ আমাদের লোক নয় বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলনে ১৩ দফা দাবি নিয়ে আগামী ৬ থেকে ৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। ইতিমধ্যে সংগঠনটির ৬০টি জেলা সংসদ সম্মেলন সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্পূর্ণ সংবাদটি জানতে আমাদের সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের নির্বাচনের সংবাদ। সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি, হতে পারে জোট সরকার। এনডিএ জোটের আসন ২৯৬, ইন্ডিয়া জোট পেয়েছে ২৩১, অন্যরা ১৬। গতকাল মঙ্গলবার শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। প্রকাশিত ফলে দেখা গেছে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৯৩টি, এককভাবে বিজেপি পেয়েছে ২৪০টি, ইন্ডিয়া জোট পেয়েছে ২৩১টি। সরকার গঠনের জন্য ২৭২টি আসন প্রয়োজন। তবে এককভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া জোট সরকার গঠন করার সম্ভাবনা দেখা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে মোদী সরকারই জোট সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জামাতে ইসলামী সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামাতের সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার ৪ জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাত সেক্রেটারি বলেন, জামাতে ইসলামী ও বিএনপির মধ্যকার রাজনৈতিক সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যেসব বিষোদগারপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য করেছেন তা সম্পূর্ণ অযৌক্তিক এবং অসৌজন্যমূলক। আমি তার এ কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তি হিসেবে অবহিত করে ওবায়দুল কাদের জামাতে ইসলামী সম্পর্কে যে অবান্তর বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও বলেন, দেশবাসী সকলে অবগত আছেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী হিসেবে বিএনপি ও জামাতে ইসলামীর রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান। ১৯৮৩ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত জামাত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জোরালো ভূমিকা পালন করছে। ওবায়দুল কাদেরের মনে থাকার কথা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১৫ দল, ৭ দল ও জামাতে ইসলামীর ঘোষিত কর্মসূচি জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। সে সময় ওই ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করেছে। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করে জামাত সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। ওবায়দুল কাদের তাতে নাখোশ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক বক্তব্য দিয়ে মনের ঝাল ঝেড়েছিলেন এবং তাদের রাজনৈতিক মোড়লদের খুশি করার চেষ্টা করেছেন। এতে তার নিজের মর্যাদায় ক্ষুণ্ণ হয়েছে।
করেছে। তিনি আরও বলেন, স্বাধীনতা বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বীদের জায়গা জমি ঘরবাড়ি ও উপাসনালয়ের ভূমি কারা দখল করেছে এবং তাদের ইজ্জত ও সম্পদের উপর কারা হামলা করেছে জনগণ তা ভালো করেই জানে। আর এ সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত জনগণ তাদেরই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হোতা বলে মনে করে। কাজেই এই ধরনের হিংসাত্মক বক্তব্য দিয়ে জনগণকে বিবৃতি করা যাবে না। তিনি নিজের মর্যাদার কথা বিবেচনা করে জামাত সম্পর্কের আপত্তিকর ও নেতিবাচক বক্তব্য প্রদান করা থেকে বিরতি থাকার জন্য আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানান। ঔষধের দাম বৃদ্ধি নিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের বিবৃতি। গভীর উদ্বেগের সঙ্গে দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন দিশেহারা দেশের জনগণ তখন ঔষধের দাম বৃদ্ধি করে দেশের জনগণকে এক নির্মম পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এই সরকার বলে এক বিবৃতি দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টের মতে চিকিৎসা ব্যয়ের 70% ব্যক্তির পকেট থেকে খরচ হয়। সেই ওষুধের দাম বৃদ্ধি করে যেন নির্মম এক প্রহসনের আয়োজন করল জনবিচ্ছিন্ন এই সরকার। 2022 সালে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া শুধু ওষুধ কোম্পানিগুলোর সুপারিশে 20টি জেনেরিকের 53টি ঔষধের দাম বৃদ্ধি করে ওষুধ প্রশাসন, যা ছিল নজিরবিহীন। সে সময় প্যারাসিটামল, হৃদরোগ, ব্যথানাশক ও গ্যাস্ট্রিকের ওষুধের দাম 50 থেকে 134% পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর 2023 সালে আরেক দফায় 234টি জীবন রক্ষাকারী ওষুধের দাম 10 থেকে 50% বাড়ানো হয়েছে। ওষুধের দাম বৃদ্ধির এই রেশ কাটাতে না কাটাতেই দৈনিক একটি পত্রিকা সূত্রে জানা যায় অতি সম্প্রতি পুনরায় কয়েক মাসের ব্যবধানে 2 শতাধিক ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে কমপক্ষে 20%। ডলারের মূল্যবৃদ্ধির অজুহাতে এই দাম বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি। ভঙ্গুর অর্থনীতি ও লুটপাটের রাজনীতির বলি হচ্ছে সাধারণ জনগণ। ঔষধ প্রশাসন এসব ক্ষেত্রে নীরব। এভাবে হুট করে দাম বৃদ্ধির কারণে অনেকে মাঝপথে ঔষধ সেবন বন্ধ করে দিচ্ছে। ফলে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপের ঔষধের দাম বাড়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো ওইসব ঔষধ বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে। ফলে স্ট্রোক, হৃদরোগ সহ নানা অসংক্রামক রোগের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। দাম বৃদ্ধি পেয়েছে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকেরও। কোর্স সম্পন্ন না করে অ্যান্টিবায়োটিক বন্ধ করলে যা শীর্ষ 10টি জনস্বাস্থ্য হুমকির একটি। একই সঙ্গে ডায়াবেটিস কিংবা হৃদরোগের ঔষধের দাম বৃদ্ধিতে মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে। যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, নিয়মিত ঔষধ খাওয়ার জন্য তাদের মানসিক খরচ 2 থেকে 4 হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে। এভাবে দেশের প্রতিটি খাত ধ্বংসের সম্মুখীন। চিকিৎসা মৌলিক অধিকার তাও আজ ক্ষুণ্ণ হচ্ছে। নিজেদের আখের গোছাতে ব্যস্ত এই সরকার কোনোভাবেই দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে এক চরম দুর্যোগের দিকে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে পারে না। অবিলম্বে স্বাস্থ্য খাতে এই বেহাল দশার সঙ্গে জড়িত অবৈধ সরকারের জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। শেখ হাসিনার মন্তব্য ও ডক্টর ইউনূস প্রসঙ্গে যা বললেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যের বিষয় ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের মামলার প্রসঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার 4 জুন এই বিষয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন একজন শ্বেতাঙ্গ লোক তাকে প্রস্তাব দিয়েছিল তিনি যদি বাহিরের কোনো দেশকে বিমান ঘাঁটি করার সুযোগ দেন তাহলে বিনা চাপে ক্ষমতায় থাকতে পারবেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুরে পরিণত করা এবং বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার ষড়যন্ত্র চলছে। আপনি যেখানে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং আইনের শাসন ও দুর্নীতি দমনের দাবি করেছেন, শেখ হাসিনা কি যুক্তরাষ্ট্রের দিকে খুব বেশি তীর ছুঁড়ছেন? জবাবে মিলার বলেন, আমি ঠিক নিশ্চিত নয় যে এই মন্তব্যগুলো কাদের ইঙ্গিত করে বলা হয়েছে। তবে যদি এটির মার্কিন যুক্তরাষ্ট্র হয় তবে বলবো মন্তব্য সঠিক নয়। সাংবাদিক আবার প্রশ্ন করে, নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস গত রোববার আদালত কক্ষে আসামিদের অন্ধকার ও লোহার খাঁচার মতো ঘেরে প্রবেশ করে বলেছিলেন তিনি তার অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ সময় আছেন। একইভাবে গণতন্ত্রের অনুপস্থিতি, আইনের শাসন ও ব্যাপক দুর্নীতির কারণে লাখ লাখ বাংলাদেশি তাদের অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ সন্ধিক্ষণে আছেন। আমরা দেখছি আপনি কিছু নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যার মধ্যে তাৎক্ষণিকভাবে আছেন প্রাক্তন সেনাবাহিনী এবং পুলিশ প্রধান। আপনি কি মনে করেন গত বছরের 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর শাসক গোষ্ঠীকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এটা যথেষ্ট হবে, নাকি আপনি বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য আরও পদক্ষেপ বিবেচনা করবেন, যেমনটা আপনি আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন?
জবাবে মিলার বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। আমরা উদ্বেগ প্রকাশ করেছি এই মামলাগুলো ডক্টর ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে। আমরা আরও উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অনুমতি অপব্যবহার আইনে শাসন সম্পর্কে প্রশ্ন উত্থাপন করতে পারে এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে নিরুৎসাহিত করতে পারে। তিনি বলেন, আপিল প্রক্রিয়া চলমান থাকায় ডক্টর ইউনূসের জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইন প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারের উৎসাহিত করার অব্যাহত রাখব। তবে আমার কাছে পূর্বরূপ দেখানোর মতো কোনো পদক্ষেপ নেই।